আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন বছরের প্রথম মাসে $219 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য। লিবিয়া ভূমধ্যসাগর উপকূলে ভেসে এলো 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের 7,260 জন নথিবিহীন অভিবাসী গ্রেফতার, শিগগিরই তাদের নিজ নিজ দেশ ফেরত পাঠানো হবে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন বছরের প্রথম মাসে জানুয়ারিতে $219 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 26,718 কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে প্রায় 861 কোটি 87 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সদ্য বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে এসেছে প্রায় $219 কোটি রেমিটেন্স। সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $51 কোটি 11 লাখ 30 হাজার। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এক ব্যাংকের মাধ্যমে এসেছে $11 কোটি 60 লাখ 40 হাজার। এ সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $155 কোটি 15 লাখ 70 হাজার রেমিটেন্স। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় $65 লাখ। এর আগে গত ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ $263 কোটি 90 লাখ রেমিটেন্স আসে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 31,668 কোটি টাকারও বেশি। এক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। বাংলাদেশ থেকে কুয়েতকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয় উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল্লাহ ওয়াহাব হামাদাদ সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও কুয়েতের গভীর বন্ধুত্ব রয়েছে। কুয়েতে প্রায় 2,80,000 বাংলাদেশি কর্মরত রয়েছেন। বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার জন্য কুয়েত সরকারকে আহ্বান জানাই। তিনি বলেন, কুয়েত বাংলাদেশ থেকে আরও নারী গৃহকর্মী নিতে আগ্রহী। এ সময় তাদেরকে নারীর পাশাপাশি পুরুষ কর্মী নেওয়ারও অনুরোধ জানান। লিবিয়ার ভূমধ্যসাগর উপকূল এলাকা থেকে ভেসে আসে 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। এই মরদেহগুলো বাংলাদেশি নাগরিক বলে ধারণা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। মরদেহগুলো পচে গলে যাচ্ছিল এবং তাদের সঙ্গে কোনো নথিপত্র না থাকায় ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আজদাদিয়া নামক একটি স্থানে সমাহিত করা হয়েছে। লিবিয়া বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে, লিবিয়া পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে গত 2 দিনে বেশ কয়েকটি অভিবাসীর মরদেহ উদ্ধার হয়েছে বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশের নাগরিক। আর যে স্থান থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে সেখানে যাওয়ার অনুমতি এখনো পায়নি দূতাবাস। এর আগে গত 24 জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর মরদেহ ভেসে আসে লিবিয়া উপকূলে। তবে ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশি ছিলেন তা এখনো জানা যায়নি। গত 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 9 দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে 7,260 জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি। গ্রেফতারদের মধ্যে 5,763 জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিই। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি, এলিয়েন্স অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক কিংবা মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে এক্স বার্তায় জানিয়েছে আইসিই। সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান বসবাস করছেন 1,70,000-এরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত 1 লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গ্রিস শাখা। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, আহ্বায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক উপদেষ্টা হাফেজ আহমেদ। সভায় বক্তব্য রাখেন গ্রিস বিএনপির সাবেক সভাপতি ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আনোয়ার হোসেন দেলোয়ার, কমিউনিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম, কমিউনিটির সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, বিএনপির যুগ্ম সদস্য সচিব টিপু সুলতান আনোয়ার, সদস্য হাজী মুক্তার হোসেন, আব্দুর রাজ্জাক চিচু, এস আলম নিপু, জালাল উদ্দিন, শফিক মিয়া, মহিমউদ্দিন, আবুল হোসেন, সাইদুর দেওয়ান, জুয়েল বাগদাদি, আজিম ঢালি, সোহাগ ভান্ডারী, রিমন শেখ ও নুরুল আমিন সহ আরো অনেকে। বিশ্ব বাংলায় নিচ্ছে একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মালয়েশিয়ায় পরিবেশ বান্ধব কৃষি খাতে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের বৃষ্টি খাতুন। এগ্রো পার্কে গবেষণামূলক প্রকল্প পরিচালনা করেছেন তিনি। বিরতি পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। সফলতার সাথে লন্ডন বাংলা স্কুলের চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ইউকের উদ্যোগে এ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সংহতির নতুন অধ্যায়ের সূচনা হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডন বাংলা স্কুলের চ্যারিটি ডিনার ও নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের আয়োজনে পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল লন্ডন বাংলা স্কুলের উন্নয়ন কাজের জন্য তহবিল সংগ্রহ করা। লন্ডন বাংলা স্কুলের জন্য আজ চ্যারিটি ডিনার অত্যন্ত সার্থকভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের একটি প্রকল্প লন্ডন বাংলা স্কুল। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, সফলতার সাথে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করেছি। লন্ডন বাংলা স্কুলের আন্ডারে আমরা যেটা আয়োজন করেছি আমরা গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট কর্তৃক খুব সুন্দরভাবে সফল হয়েছে। অনেক সাহায্য করছেন আপনারা, আমরা লোকে থাকবো ইনশাল্লাহ। আর এই বাংলাটা স্কুলটাকে আমরা চালিয়ে যাওয়ার লাগে। সংগঠন ও বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি তারেক রহমান সানু, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাইমা ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ রহমান। ইভেন্টসের প্রথম পর্বে লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যের পরিচিতি এবং চিলড্রেন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জামালুর রহমান, আজীবন দাতা সদস্য ও 10 জন স্পন্সরকে ক্রেস্ট এবং বাংলা স্কুলের শিক্ষকদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ডেগেনাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরি, নিউহোম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, বাংলাদেশ রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা সাংবাদিক মোখলেসুর রহমান চৌধুরী, কাউন্সিলর ডক্টর আব্দুল আজিজ তকি, কাউন্সিলর ও বিশিষ্ট লেখক ইমরান আহমদ চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, ব্রিস্টল সিটি কাউন্সিলের সাবেক মেয়র ফারুক চৌধুরী সহ গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন এবং ব্রিটিশ বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা। এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলা স্কুলের সহযোগিতায় বাংলাদেশি কমিউনিটির মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সংগতির আশানুরূপ সাড়া পাওয়ায় আয়োজকরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। পরিবেশ বান্ধব কৃষির লক্ষ্যকে সামনে রেখে সিলেটের মেয়ে বৃষ্টি খাতুন মালয়েশিয়ার কৃষি খাতে স্থাপন করেছেন এক অনন্য দৃষ্টান্ত। তার কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনোভাব এবং টেকসই অঙ্গীকার দেশটিতে কৃষিতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। বৃষ্টি বর্তমানে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমে কেবুনিতে বেরহাদের এগ্রো পার্কে একটি গবেষণামূলক প্রকল্প পরিচালনা করছেন। এই প্রকল্পে তিনি খাদ্য বর্জ্যকে বোকোশি কম্পোস্টিং পদ্ধতির মাধ্যমে রূপান্তর করে মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির পরীক্ষা করছেন। এরই মধ্যে বৃষ্টি খাতুন ইপোহ রাজ্যে জাপানি তরমুজ খামারে এ পদ্ধতি ব্যবহার করে উৎপাদনশীলতা দ্বিগুণ করেছেন। এছাড়াও তার এই উদ্ভাবনী মডেল কৃষি বর্জ্যকে 90% পর্যন্ত হ্রাস করেছে, যা কৃষিতে
টেকসইয়ের ক্ষেত্রে নতুন মাত্রা সৃষ্টি করেছে। এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে টেকসই কৃষি বিষয়ে কি নোট স্পিকার হিসেবেও খ্যাতি অর্জন করেছেন প্রবাসী বাংলাদেশি বৃষ্টি খাতুন। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ এবার নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো। ওমানের রাজধানী মাস্কাটের শিপ ট্যাক্সি স্ট্যান্ডের পাশে আধুনিক সুবিধা সম্পন্ন নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে প্রতিষ্ঠানটির শিপ শাখা। নতুন এই শাখাটি আগের চেয়ে বৃহত্তর, প্রযুক্তিগত সুবিধা সমৃদ্ধ ও গ্রাহকের জন্য আরও সহজলভ্য। প্রবাসীদের দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। নতুন শাখার উদ্বোধন করেন গালফ এক্সচেঞ্জের নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার মাসুদ রানা, অনন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা। গালফ এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশিদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির সিইও বলেন, ওমান থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য গালফ এক্সচেঞ্জ দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। নতুন শাখার উদ্বোধনের মাধ্যমে আরও দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করা হবে বলে আশা করা যাচ্ছে। এই সি ব্রাঞ্চটি আগে আমাদের পিছনের দিকে ছিল, বর্তমানে আমরা নতুন ভবনে নব আঙ্গিকে রাস্তার জাস্ট পাশেই আমরা ওপেন করেছি, যাতে পার্কিং সুবিধা সহ কাস্টমার আসার অসুবিধা পেতে পারে। আমরা আশা করব আমাদের এই শাখা থেকে মডার্ন ফ্যাসিলিটি সহ কাস্টমাররা লেটেস্ট অল সাপোর্ট পাবেন। বাংলাদেশের বিভিন্ন অ্যাকাউন্টের ফ্যাসিলিটিস সহ বিকাশ করার সুযোগ রয়েছে বৈধ পথে। অ্যাট দ্য সেম টাইম আমাদের মোবাইল অ্যাপ রয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। শেষ করছি বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন বছরের প্রথম মাসে $219 কোটি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য। লিবিয়ায় ভূমধ্য সাগর উপকূলে ভেসে এলো 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে 7,260 জন নথিবিহীন অভিবাসী গ্রেফতার, শিগগিরই তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এবং মালয়েশিয়ায় পরিবেশ বান্ধব কৃষিখাতে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের বৃষ্টি খাতুন। এগ্রো পার্কে গবেষণামূলক প্রকল্প পরিচালনা করেছেন তিনি। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।